দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা জানেন অন্তর্বর্তী সরকার 1 বছর পার করেছে। এই সময়ে বেশ কয়েকটা সূচকে ভালো অবস্থান তৈরি হয়েছে, কিন্তু তারপরে কিছু কিছু জায়গায় বিশেষ করে সাধারণ মানুষের স্বস্তি অস্বস্তির জায়গায় আরও কিছু করা যেত কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সাথে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের যেই স্ট্যাবিলিটি রিপোর্ট সেটা প্রকাশ করেছে এবং সেখানে আর্থিক খাতের যেই গেল 15 বছরের অনিয়ম দুর্নীতির একটা স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। এরকম অবস্থা নিয়ে সামনের দিনগুলোতে আসলে পরিকল্পনা এবং তার বাস্তবায়ন কীভাবে হবে, সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সামষ্টিক অর্থনীতি কেমন আছে এখন? সামষ্টিক অর্থনীতি এখন আমি বলবো যে যথেষ্ট ভালো আছে। এই সরকার যখন দায়িত্ব নেয় তখন থেকে বা তার বেশ আগে থেকে এই সামষ্টিক অর্থনীতি বেশ ভঙ্গুর অবস্থায় ছিল, অস্থিতিশীল একটা অবস্থার মধ্যে ছিল। তো অনেকগুলো কার্যক্রম গ্রহণের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এখন এটা অনেকটাই ট্র্যাকে ফিরে এসেছে। পুরোপুরি যে স্বস্তির জায়গায় আসছে এটা বলা যাবে না। যেমন ইনফ্লেশনটা যত বেশি আগে 2 ডিজিটের উপরে ছিল, এটাকে এখন কমে প্রায় 9-এর নিচে নিয়ে আসা হয়েছে, 8.5-এর মতো হয়েছে। ইভেন খাদ্য মূল্যস্ফীতি আরও একটু কমেছে। রিজার্ভের অবস্থা ওই সময় আগের সরকারের শেষ সময়ের দিকে ছিল 15-16, নেটে বোধহয় $15-16 বিলিয়ন বা $20 বিলিয়ন কাছাকাছি, সেটা এখন $30 বিলিয়নের কাছাকাছি। এক্সচেঞ্জ রেটটা ওই সময়কার সময় এই সরকারের আগের সময় ছিল খুবই ভোলাটাইল একটা অবস্থায় ছিল, কোনোভাবেই স্থিতিশীলতা আনা যায়নি। আমি সূচক ধরে ধরে আরো একটা প্রশ্ন করব, তবে আপনার কথার প্রেক্ষিতে আমি শুরুতে বলছিলাম যে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে যেটা পাবলিশ করা হয়েছে 7,56,000 কোটি টাকা ব্যাংক খাতের স্ট্রেসড ঋণ বা ঝুঁকিপূর্ণ লোন আমরা যেটাকে বলি, এইটা ছোট্ট একটা ব্যাংক খাত আমাদের 16 লাখ কোটি টাকার মধ্যে যদি 7,56,000 কোটি স্ট্রেস হয়, এইটা আমাকে একটা ভালো সামষ্টিক অর্থনীতির পরিচয় দেয় কিনা? ওইটা আমি বলি আগে, যেটা হচ্ছে যে কিছু সামষ্টিক অর্থনীতির ইন্ডিকেটর যেগুলো আমি বলছিলাম, এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন, রিজার্ভ, এগুলো মোটামুটি ভালো অবস্থানে আছে এবং জনগণের কিছু কনজিউমার স্পেন্ডিংটাও বেড়েছে। আমরা রিসেন্টলি আমাদের সাধারণ অর্থনীতি বিভাগ থেকে মান্থলি যে ইকোনমি আপডেট বের করি সেখানেও দেখা গেছে। ইনভেস্টমেন্টের জায়গাটাই আপনার ওইটার সাথে রিলেটেড। ইনভেস্টমেন্টের জায়গাটা এখনও সেভাবে গিয়ার আপ হয়নি প্রত্যাশিত লেভেলে, এবং যদিও বা ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রোডাকশন যে ইন্ডেক্সটা আছে সেটা মোটামুটি খারাপ না একেবারে, কিন্তু ইনভেস্টমেন্টের আরেকটা ইন্ডিকেটর যেটা আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিট বলি, সেটার গ্রোথ কিন্তু অ্যারাউন্ড 7% এর কাছাকাছি বা একটু বেশি কম। তো এইটা হচ্ছে চিন্তার বিষয় এবং এটার সাথে ব্যাংকিং খাতের সম্পর্ক আছে। আরেকটা অবস্থা হচ্ছে যে ফিনান্সিয়াল সেক্টরটা, বিশেষ করে ব্যাংকিং খাতের যেই খুবই ভঙ্গুর অবস্থা ছিল এবং এখনও যে ভালো হয়েছে তা না, কিন্তু এটা অনেকগুলো সংস্কারের মাধ্যমে এটা কিন্তু একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আগের যে খারাপ অবস্থা ছিল তার সাথে খারাপ হয়নি, তার সাথে কিছুটা হয়তো বেটার হয়েছে এবং খারাপ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা বন্ধ করা হয়েছে, এটা আমি বলবো। এখন প্রশ্ন হলো যে অতীতের যে হারে ব্যাংকগুলোকে লুটপাটের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে বের হয়ে আসতে একটা সময় লাগবে। সেটারই রিফ্লেকশন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওই রিপোর্টটা, যেটা স্টেবিলিটি রিপোর্ট বলছেন। এখন এর তো এমন হয়েছে যে টাকা সব পাচার হয়ে গেছে অনেকটাই। এখন দেশে যেটা আছে সেটা যে আমাদের সবারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, টাকা আছে আসলে কাগজে পত্রে, এখন আসলে হয়তো নাই, এবং সেটার সাথে সমষ্টি অর্থনীতিরও একটা সম্পর্ক আছে। এটা যদি এখন সরকার টাকা ছাপিয়ে যদি এটাকে পুনর্ভরণ করতে যায় সেক্ষেত্রে আমি একটু নিজে বিশ্বব্যাপী যে সিনারিও সেটার আদলে বাংলাদেশের অবস্থানটা খোঁজার চেষ্টা করছিলাম। আমাদের এখন 27% উপরে খেলাপি ঋণ, সম্ভবত বিশ্বে আমাদের উপরে 3-4টা দেশ আছে যাদের এর চেয়ে বেশি খেলাপি ঋণ। তার মানে আমরা মোটামুটিভাবে একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যেখানে আছি এটা আর বলার অপেক্ষা রাখে না। এরকম একটা বাস্তবতায় সামষ্টিক অর্থনীতি নিয়ে যখন আমরা পরিকল্পনা করব, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন কতটা সহজ হয়? না, সেটাই বলছি। কারণ হচ্ছে যে এই যে খেলাপি ঋণ, এটা তো আর এখনকার সময় গত 1 বছর তৈরি হয়নি, এটা আগেরগুলো তৈরি হয়েছে বা নতুন নতুন আরও যোগ হয়েছে, মানে আগে খুঁজে পাওয়া গেছে, যেগুলো অনেক সময় কাগজে কলমেও হাইড করা হয়েছিল। তো সেই জায়গাটাতে এখন এটা তো ঠিক যে একটা বড় অ্যামাউন্টের মানে অর্থ দেশ থেকে পাচার হয়ে গেছে, তো এটা তো অলমোস্ট লস, এটাকে ডেড ওয়েট লসের মতোই, এটার ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এটাকে
এটাকে বাস্তবতায় ধরে নিয়েই যেটা করতে হবে, হয়তো এই টাকাগুলোকে কোনো না কোনোভাবে সরকার কম্পেনসেট করতে হবে, এবং সেটা করতে গেলে হয়তো কিছু টাকা ছাপাতে হতে পারে। এবং তাতে করে আমি মনে করি যদি ইনভেস্টমেন্টটা গিয়ার আপ হয়, যদি ব্যাঙ্কগুলো ক্রেডিট মানে দেওয়ার সক্ষমতা বাড়ে, সেই ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়লে হয়তো ইনফ্লেশনে তত মানে কন্ট্রিবিউট নাও করতে পারে। তো সেই জায়গাগুলোতে আমি যেটা হচ্ছে যে পরিকল্পনার জায়গাটাতে এই বিষয়গুলো অবশ্যই মাথায় নিতে হবে। তো ইনভেস্টমেন্ট কীভাবে বাড়ানো যায়, সেটা শুধু যে ঋণ পাওয়ার উপর নির্ভর করছে তা না, দেশের সামগ্রিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবেশ অবস্থারও এটার উপর নির্ভর করছে। এখন আমরা যেটা দেখছি যে 5টা দুর্বল ব্যাংকে একটা ব্যাংক করে কার্যক্রম মোটামুটিভাবে টেকসই করার একটা প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক শুরু করেছে। আপনি কি মনে করেন যে মার্জের যে এই হিস্ট্রি, এটা তো বাংলাদেশেও আছে, বিশ্বব্যাপীও আছে, সবগুলোই যে ভালো হয়েছে তা না, আমাদের এটা ভালো হবে সেটা নিশ্চয়তা কতখানি? না, একটা হচ্ছে এটা যদি ওনারশিপ সরকার নিয়ে নেয় তাহলে সেই ক্ষেত্রে তো সরকারের দায়িত্ব পড়বে এটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া, এবং জনগণের যে অর্থ আছে, আমানতকারীদের অর্থ আছে, সেগুলোকে হয়তো ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হবে। ব্যাংকগুলো তখন হয়তো আগের মতো অবস্থায় থাকবে না, একটু বেটার থাকবে। কিন্তু আমাদের ভাবা উচিত যে আসলে তাতে করে আমরা কি আরেকটা সরকারি রুগ্ন ব্যাংক তৈরি করবো কিনা ভবিষ্যতে, এবং তাদের যে দায় দেনা আছে সেগুলো কিভাবে নিষ্পন্ন হবে সেটার একটা বিষয় আছে। বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই অ্যাসেস করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের হাতে রেখে যদি ম্যানেজমেন্ট তো চেঞ্জ করাই হয়েছে, সেগুলোকে যদি আবার চলতে দেওয়া যায় কি না সেটাও দেখার বিষয়। আর না দিলে মার্জ করে সেটা আরেকটা প্রাইভেট এন্টিটি হতে পারে, সেটা হয়তো আরও ভালো হবে আমার মনে সরকারের নেওয়ার থেকে। এটা হয়তো বাংলাদেশ ব্যাংক সেই বিষয়গুলো আরও গভীরভাবে চিন্তা করবে বলে আমি আশা করি। আমি আপনার একেবারে নিজের খাত নিয়ে দু একটা প্রশ্ন করতে চাই। জুলাই আমাদের এডিপি বাস্তবায়ন হয়েছে 1%-এর নিচে, 0.69% মাত্র। এর আগের অর্থ বছরেও আমরা দেখেছি মানে মোটামুটিভাবে পরিকল্পনা কমিশনের ওয়েবসাইটে যত বছরের হিস্ট্রি পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে কম বাস্তবায়ন। আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন এটাকে? না, এটা তো আমাদের উপদেষ্টা মহোদয় সম্প্রতি বলেছেন, এবং একটা হচ্ছে আমি মনে করি যে একটা তো হচ্ছে যে টাকা ছাড়ার একটা বিষয়ও থাকে, শুধু যে বাস্তবায়নের ক্ষেত্রে তো মাত্র প্রজেক্টগুলো পাস হলো, অর্থ বছর শুরু হলো, সেই ক্ষেত্রে টাকা ছাড়ের বিষয় আছে, এবং বর্তমান বাস্তবতায় অনেক ক্ষেত্রে স্থবিরতা আছে, এটা অস্বীকার করার কিছু নাই। সেগুলোর কারণেও জিনিসটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই প্রথম মাস দিয়েই বিচার করা ঠিক না। না, আমি আগের অর্থ বছরেরটাও আপনার আমলে না, সেই কথাই বললাম। আগের অর্থ বছর তো টাকা খরচ করা হতো, টাকা চুরিও হতো, ওয়েস্টেজ হতো, সবকিছুই হতো। সুতরাং খরচ করলে যেটা ভালো। অর্থ বছরটা কিন্তু অন্তর্বর্তী সরকারই অলমোস্ট পুরো সময়টা। না, তারা তো মাত্র জুলাইতে আসলো। ওই সময় জুলাইতে অনেক আপরাইজিং ছিল, অনেক গন্ডগোল ছিল, তার মধ্যেও যদি ভালো দেখা যায় সেটা হচ্ছে অন্য কিছু। সেটা তো ওই গভর্নমেন্টের, তার প্রিভিয়াস গভর্নমেন্টের দিয়ে যাওয়া বাজেটের উপরেই হয়েছে। না, আমরা যদি বিনিয়োগের দুইটা প্রধান খাত, দুইটাই তো খাত আসলে, একটা সরকারি একটা বেসরকারি। বেসরকারিটা দীর্ঘদিন ধরেই এক জায়গায় বা কোনো কোনো ক্ষেত্রে নিচের দিকে নামছে, সেটা দেখছি। সরকারি বিনিয়োগ দিয়েই আমরা মোটামুটি সমগ্র বিনিয়োগের একটা ভালো অবস্থা জানানোর চেষ্টা করতাম, সেখানেও তো একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। কিভাবে এটাকে উঠানো যাবে আসলে? না, এটা একটা হচ্ছে যে সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি এবং সবার কনফিডেন্সের একটা বিষয় আছে। বিনিয়োগকারীদের আর্থিক খাতের অবস্থা ভালো হওয়ার উপর একটা নির্ভর করছে। তো বিনিয়োগ করার যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো যদি অনিশ্চয়তাগুলো, এখনও তো কিছু রাজনৈতিক অনিশ্চয়তা আছে, ইলেকশনের ব্যাপার আছে, সেগুলো যদি কেটে যায় আমার ধারণা এগুলো আস্তে আস্তে গিয়ার আপ হবে। তার সাথে যেটা হয়েছে যে ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটাকেও একটা কনফিডেন্স আনতে হবে। 5টা ব্যাংকের কি হবে, তারা এখনও লোন দিতে পারছে না, তাদের ডিপোজিটরদেরকে মানি ফেরত দিতে পারছে না, সেই জায়গাগুলো কি হবে, এই বিষয়গুলো সলভ করার বিষয় আছে। তো প্রক্রিয়াটা এমন যে একটা পুরো জিনিসটাই রিস্ট্রাকচারিং পর্যায়ে আছে। অর্থনীতি যে অবস্থায় ছিল আগে, আমরা যে ধরনের রোজি পিকচারটা দেখতাম কাগজে কলমে অন্য বিভিন্নভাবে, সেগুলো তো এখন দেখা যাচ্ছে অনেক কিছুই ফেকের মতো অবস্থা। তো সেই জায়গাগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে কাটিয়ে যখন আমরা একটা ভালো অবস্থানের দিকে যাব, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি এটা মনেও করি না যে হঠাৎ করে খুব ভালো হয়ে যাবে, এটাও আশা করি না। যেটাই হবে একটা সাস্টেনেবল অ্যাপ্রোচে হওয়া দরকার, এবং সেটা যাতে আবার ধাপ করে নিচে না পড়ে যায় সেই জায়গাটাই দেখা দরকার। একটা হচ্ছে প্রজেক্ট বলেন, ইনভেস্টমেন্টের গুণগত মানের দিকে মনোযোগ দেওয়া দরকার, যেমন তেমনিভাবে অ্যালোকেটিভ আমরা এফিসিয়েন্সিটা বলি, অ্যালোকেশনটা কোথায় দিচ্ছি সেটার সাথে সরকারের ওভারঅল প্ল্যানের কী সম্পর্ক। আমি যদি হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে চাই তাহলে এডুকেশন, হেলথ অন্য জায়গায় অনেক বেশি দিতে হবে। এখনও আমাদের এই সেক্টরগুলো ওইভাবে তারা নিজেরাই প্ল্যান করে উঠতে পারেনি যে কোন জায়গায় দিলে ভালো হবে। এখন শুধু ইনভেস্টমেন্টটা ইনফ্রাস্ট্রাকচারে হয়,
মেশিনারিজ কেনার ক্ষেত্রে হচ্ছে, ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে হচ্ছে, তো এগুলো দিয়ে তো উন্নয়ন আগাবে না। আমি যদি হেলথের রিলেটেড হসপিটালে যদি মেশিনারিজ কিনি, তার সাথে আমার ডাক্তার তৈরি করতে হবে, নার্স তৈরি করতে হবে, টেকনিশিয়ান করতে হবে। সুতরাং এই একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান রয়েছে না আগালে কিন্তু এগুলো খুব বেশি মুশকিল। সরকার সেই প্ল্যানটা করতে পারছে কিনা? ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে প্রত্যেকটা মন্ত্রণালয় বা লাইন মিনিস্ট্রি বা ডিভিশনের আলাদা আলাদা আসলে 5 ইয়ার করে বা 3 ইয়ার একটা নিজস্ব প্ল্যান থাকা উচিত। তারা কোথায় অ্যাচিভ করতে পারে, কি কোথায় যেতে পারে, এই ধরনের সেই অনুযায়ী তারা প্রজেক্ট নেবে, প্রপোজাল দিবে, সেগুলো প্ল্যানিংয়ে আসবে। তখন এখন হয় অনেকটা উল্টোটা, তারা যখন যেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বিভিন্ন চাপে হোক প্রকল্প নিচ্ছে, সেগুলো এখানে আসার পর আমরা হিসাব করি যে কোন প্রকল্পে কোন খাতে কতটা হয়ে গেল, যার কারণে অনেক সময় সমালোচনার মুখোমুখি হতে হয়। আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে 5 বছর মেয়াদী যে পরিকল্পনা, 8মটা শেষ হয়েছে, 9মটা সম্ভবত এখনো পর্যন্ত আপনারা শুরু করতে পারেননি। এটা কি কারণে শুরু করা গেল না? এটা 9মটা আসলে স্থগিত করা হয়েছে, শুরু করতে পারেনি তা না। এরপর সেটা আবার রিনিউ করা, আমি বলছিলাম না, সেটা হয়তো রিনিউ হবে না। আমরা একটা ইন্টারিম হয়তো একটা পরিকল্পনার দিকে চিন্তা করছি, যেটা একটা ব্রিজ করা, যে কারণ হচ্ছে ওইটা ছিল ওই সরকার একটা পলিটিক্যাল ডকুমেন্ট, এবং সেটা দিয়ে আমরা কতটুকু কি অ্যাচিভ করছি এটা তো বর্তমান অবস্থা, অর্থনীতির অবস্থা দেখে বোঝা যাচ্ছে। তো এটাকে পুরো মানে অর্থনীতিকে একটা কৌশলটা পুনর্নির্ধারণ করা দরকার, আমরা যেটা রিস্ট্যাটাইজিং বলি। কারণ হচ্ছে যে এটাই কি আমাদের অর্থনীতির সামনের দিনগুলো কি হবে, এটা কি টেকসই হবে কিনা উন্নয়নটা, এটা কি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার লেড গ্রোথ হবে নাকি এটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে যাবে, এই বিষয়টা আবার নতুন করে ভাবার এবং বিশ্লেষণ করার দরকার আছে। সেই সেন্সে আমরা কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি, এবং একটা হয়তো বা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হয়তো একটা এই ধরনের একটা দিক নির্দেশনামূলক একটা স্ট্র্যাটেজি হয়তো আমরা, সেটা কি পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে চালু রাখবে বা গ্রহণ করবে? মানে সেটার উপর ভিত্তি করে রাজনৈতিক সরকার যদি মনে করে তারা 5 ইয়ার প্ল্যানে যাবে অথবা 3 ইয়ার প্ল্যানে যাবে, এরকম যেতে পারে, তাতে কোনো অসুবিধা থাকবে না। কিন্তু এটা একটা ফাউন্ডেশন হয়তো থাকবে যে আসলে অর্থনীতিটা কোন দিকে যাওয়া উচিত। আমরা দেখলাম যে গেল 1 বছরে বেশ কয়েকটা কমিশন, কমিটি, টাস্কফোর্স গঠন করা হয়েছে, অনেকগুলো রিপোর্ট আপনাদের সামনে, সুতরাং সেটার প্রেক্ষিতে আপনারা হয়তো কিছু সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি সেখানে খুব আলোচিত রিপোর্ট যেটা শ্বেতপত্র, একটা চ্যাপ্টার জিডিপি গ্রোথ, যেখানে আমাদের লাস্ট 15 বছরে যেটা দেখানো হয়েছিল এবং মডেল দিয়ে যেটা দেখানো হয়েছে তার মধ্যে একটা বড় গ্যাপ তৈরি। আপনারা আসলে কোনটা আমলে নিয়ে কাজ করছেন, সেই আগেরটা নাকি মডেল দিয়ে যেটা দেখানো হয়েছে? আমি ওটা নিয়ে কাজ করছি না, কারণ হচ্ছে যে মডেল দিয়ে তো অনেক কিছু দেখানো যায়। মডেল একটা জিনিস, আগের 15 বছরে কি হয়েছে সেটা সবচেয়ে ভালো হতো যদি বিবিএস যারা এটা করে তারা যদি নিজে কিছু বলতো যে তারা কিভাবে করেছে। এর মাঝে 2-1 বার কিন্তু রিভাইজিং এবং রিএস্টিমেটেড হয়েছে। সুতরাং যখন রিভাইজিং এবং রিএস্টিমেটেড হয়ে যায় তখন কিন্তু প্রিভিয়াস যত অ্যানোমালিস থাকে কিছু হয়তো এটা কারেক্টেড হয়ে যায়। সুতরাং সেদিক থেকে আমি এটা নিয়ে চিন্তিত না, আমরা ওই ডাটা নিয়ে বা অন্য কিছু নিয়ে। যদি কেউ বের করে দেখাতে পারে যে ওই সময়টা এটা করা হয়েছে, দ্যাটস গুড, সেটা হইতেই পারে। কিন্তু আমাদের কাছে যেটা গ্রোথের চাইতে আমাদের কাছে মনে হচ্ছে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা, যেটা টেকসই উন্নয়নটা কীভাবে হবে। আমি গ্রোথ নিলাম 7-8%, কিন্তু দেখা গেল মানুষের জীবনমানের উন্নয়ন হলো না, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে গেল হঠাৎ করে, এইভাবে ব্যাংকিং সেক্টর লুটপাট হয়ে গেল, এটা তো অর্থনীতির ওই গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখন সেই জায়গাটাতে আমাদের বেশি কনসার্ন, সেই জন্য আমরা ইভেন এটাই কি অর্থনীতির দিক নির্দেশনা হওয়া উচিত কিনা, শুধু গ্রোথের উপর চিন্তা করে আমরা যাব, সেটাও একটা বিষয়। এইসব চিন্তা করেই আসলে 9-5 ইয়ার প্ল্যানে যাওয়া হয়নি। আমরা আরেকটা আলোচিত বিষয় আপনার নজরে একটু আনতে চাই, এলডিসি গ্রাজুয়েশন নিয়ে। নভেম্বরে এই সরকার আগামী বছর করতে চায় এরকম একটা সিদ্ধান্তের কথা আমরা জানি, কিন্তু ব্যবসায়ী মহল থেকে তারা এখনই সেইটা রাজি না। আপনাদের আসলে অবস্থানটা কি? সরকারের অবস্থান হচ্ছে এটা হয়ে যাবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাব, এবং এটা চাইলেই এখন খুব সহজ না এখান থেকে বের হয়ে আসা, এক কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করার আছে, কিছু রিফর্মসের দরকার আছে, সেই কাজগুলো কিছুটা চলমান আছে, শুরু হয়েছে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেই সংস্কারগুলো করা দরকার অর্থনীতিতে এগিয়ে নেওয়ার জন্য, সেগুলো চলমান থাকা দরকার। এলডিসি গ্র্যাজুয়েশন হলো কি হলো না, কাগজে কলমে কিন্তু আমরা এলডিসিতে নাই, কিছু হয়তো বেনিফিট পাই আমরা, সেটা না পেলে যে বাংলাদেশ একেবারে খারাপ অবস্থায় যাবে আমি সেটাও মনে করি না। প্রাইভেট সেক্টরের নিজস্ব কিন্তু কাজ আছে কিছুটা, তাদের নিজস্ব রেডিনেসের বিষয় আছে, তারা কিন্তু রেডিনেসের কাজ করেনি। আমাদের বিআইডিএসে আমি থাকাকালীন কিছু একটা স্টাডি, সাপ্লাই চেইন রিলেটেড অন্যান্য অনেক কিছু
কোনো কাজই হয়নি এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে, যে প্রাইভেট সেক্টর নিজে যে না হওয়ার দায়টা কার? এটা প্রাইভেট সেক্টরের দায়। তারা হয়তো বলছে যে আমার গ্র্যাজুয়েশন হবে না, কিন্তু 2 বছর পরে হোক 5 বছর পরে হোক তখন হয়তো একই কথা আবার বলবে। তাহলে কখন আমরা এলডিসি থেকে বের হবো? আমার কথা হলো আমি একটা জায়গা থেকে বের না হলে তো আমি বুঝতে পারছি না আমার সমস্যাটা কি। আমার ব্যক্তিগত মতামত হলো যে আমরা যে কাজগুলো এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে যে ট্রানজিশন, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলি, স্ট্র্যাটেজিগুলো কন্টিনিউ করা। পরবর্তীতে সামনের সরকার এসে যদি মনে করে তারা এটা করবে না। এখন যদি আমরা গ্রাজুয়েশনে আসলেই যাই, 1 বছর খুবই অল্প সময়, যেহেতু গেল 10 বছরে খুব একটা কাজ হয়নি, এই 1 বছরে যে আমরা খুব বেশি কাজ আগায় নিতে পারবো এটা আস্থা রাখাটা কঠিন। ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করেন যে আমার ইউরোপিয়ান মার্কেটে যদি 13% ট্যারিফ দিয়ে ঢুকতে হয় আমি সেখানে পিছিয়ে পড়বো, বা আদার্স আরও কিছু কান্ট্রি আছে, জাপানের কথা আমরা জানি, বা তো এইটা আসলে সরকার আমলে নিচ্ছে কিনা? না, একটা হলো যে একটা তো আমলতে নিচ্ছে, অবশ্যই নিচ্ছে বলেই সরকার বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম করছে, তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়ার চেষ্টা করছে। যেমন সিঙ্গেল উইন্ডোটা কাস্টম, যাতে ওই সব জায়গায় হ্যারাসমেন্ট কমে যায়, টাকা পয়সার মানে তার কস্টটা কমে যায়, সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তাদের নিজস্ব সাপ্লাই চেইন রিলেটেড এফিসিয়েন্সিটা, দক্ষতা বাড়ানো। আমি জোর দিতে চাই তারা নিজেরা কি করছে। তারা যদি বলে যে সরকারকে শুধু তুমি এটা রেফার করো, কিন্তু আমি দিক থেকে আমি কিছু, এটা কস্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে, তো সে বাড়ানোর জন্য কি করা দরকার সেটাও দরকার। অ্যাট দ্য সেম টাইম সরকারের যেসব করার দরকার আমি মনে করি যে ইতিমধ্যে অনেক কাজ শুরু হয়েছে। তো সরকারের আন্তরিকতার দিক থেকে কোনো ঘাটতি নেই, যেহেতু এটা ইতিমধ্যে পাস হয়ে গেছে এবং এখান থেকে বের হওয়াটা, রেফার করাটা একটু কঠিন হবে। সেজন্য মনে হয় না সরকার এই মুহূর্তে, এই সরকার অন্তত এটা নিয়ে রেফার করার পক্ষে। আমরা শেষ করব, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থান থেকে আপনি আসলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বা যারা চান না তাদের জন্য কি বার্তা দিতে চান, যে বেনিফিটের জায়গাগুলো আসলে কি আসতে পারে? এটা তো বেনিফিট না, ইনিশিয়ালি কিছু চ্যালেঞ্জ আসবে, যে কোনো ট্রানজিশনে কিছুটা পেইনফুল হয়। পৃথিবীর কোনো দেশ, ইভেন নেপালের মতো দেশও কিন্তু পার হয়ে যাচ্ছে এবং অনেকেই চলে যাচ্ছে। সো কয়েকটা দ্বীপ আইল্যান্ড মাত্র। এটা আমাদের ইনিশিয়াল কিছুটা হয়তো একটা হিট নিতে হবে এটার, কিন্তু আমি মনে করি না যে এটা না থাকলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টর ধসে যাবে, এটা আমি মনে করি না। এখানে যেমন চ্যালেঞ্জ আছে, অপরচুনিটিস আছে। আমরা সেই অপরচুনিটিসটাকে গ্র্যাব করতে পারি না সেটা দেখাটাই আমার কাছে জরুরি মনে হয়। এটা খুব সহজসাধ্য না ইমিডিয়েটলি এটাকে বাতিল করে দেওয়া বা এখান থেকে বের হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে যেসব কারণগুলো লাগে সেগুলো কোনোটাই আমাদের দেশে এক্সিস্ট করছে না। তো সেদিক থেকে খুব লাইকলি যে এটা হয়তো হয়ে যাবে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে নিজেদের তরফ থেকে যতটুকু তারা ইমপ্রুভমেন্ট করার দরকার আমি মনে করি তারা সেই কাজটা করে যান। অ্যাট দ্য সেম টাইম সরকার যদি আগামী পলিটিক্যাল গভর্নমেন্ট যদি মনে করে যে তারা এটা এফোর্টটা নেবেন তাহলে নিতে পারেন। সেই ক্ষেত্রে আরও ভালো হলো, সবাই প্রিপারেশান নিলাম কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিছু সময় পাওয়া গেল, সেটা তো আরও ভালো হইতে পারে। তো অ্যাট দ্য সেম টাইম আমি বলবো সবাইকে সবার জায়গা থেকে প্রস্তুতি নেওয়াই ভালো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।